নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের অষ্টম অধ্যায় শুরু করি। এরই মধ্যে কীর্তিহাটের ম্যানেজার নায়েব এসে এত্তেলা পাঠিয়েছিল। শব্দকল্পদ্রমখানা সরিয়ে রেখে রায় বলেছিলেন, আসতে বলো। ঘোষাল নায়েব এসে বসে বলেছিল, কি হলো? রায় বললেন, শিলেদের সঙ্গে মহিষাদলের একটা মিটমাট হচ্ছে। মিটমাট হচ্ছে? বিস্মিত হলেন ঘোষাল। মিটমাট হবার তো কথা নয়। মহিষাদলে ওরা ক্রোক পরোয়ানা নিয়ে গেলে শিলেদের লোকের তো প্রাণ যায় যায় হয়েছিল। গড়ের দরজা বন্ধ করে ভিতরে লোকজন তৈরি রেখেছিল। জোর করে ঢুকলে একটি প্রাণীকে ফিরতে হতো না। কালেক্টর সাহেবকে মেদিনীপুর থেকে এনে তাকে নিয়ে ঢুকেছিল। শিলদের এক ছেলে বলছিলেন, ভগবান এসে বললেও মিটমাট করব না। বীরেশ্বর বললেন, সে হয়তো জেদের মুখে সে সময় বলে থাকবেন ওরা, কিন্তু পরে ওরা বুঝেছিলেন মহাজনই ওরা করেন, ব্যবসা ওদের। কিন্তু হাজার হলেও মতিশীল মশায়ের বংশ। তিনি সামান্য অবস্থা থেকে বড় হয়েছিলেন, দান ধ্যানে সদাশয় লোক, তার বংশ তো। তোমাকে মানে মন বুঝানো কথা বলেনি তো? না, আমি ওদের বাড়ি যাইনি, ওরা আমাকে বলেননি। বললেন স্বয়ং রাজাবাহাদুর রাধাকান্ত দেব, তার খবর মিথ্যে হতে পারে না। নিজে সঠিক না জেনে কথা বলবার লোক নন তিনি। হ্যাঁ, তা নন। ঘোষাল চুপ করে মাটির দিকে চেয়ে বসে রইল। রায় বুঝলেন মহিষাদলের প্রতি ঘোষালের এ বিরাগ আপোষের সংবাদে সন্তুষ্ট হয়নি। কিছুক্ষণ চুপ করে থেকে ঘোষাল বললেন, তাহলে আমি চলে যাই আজই। তা ভালোই হলো, রবিনসন পাচ্ছে না, সেই ভয়টাই আমার ভয়। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রায় বললেন, কাল সকালে যাবেন। এখন জলঝড় কালবৈশাখীর সময় এই বিকেল মাথায় করে যাওয়া ঠিক হবে না। আর কথাও কিছু আছে। ঘোষাল বললে, সেটা এই সময় হওয়াই ভালো নয়, মানে সন্ধ্যার সময় তো। সন্ধ্যার সময় সফিয়াকে নিয়ে মজলিসের কথা ইঙ্গিতে বললেন ঘোষাল। বীরেশ্বর বললেন, তাই হোক, বসুন। মহিষাদলের কথাটাই আগে বলেনি। রাজাবাহাদুর বললেন, মিটমাটের শর্ত অনুযায়ী এখন 1 লাখ দিতে হবে, বাকি টাকার জন্যে কিস্তিবন্দি হবে। ওরা হয়তো আপাতত টাকার জন্যও বটে, আর নিয়মিত খাজনা পাবার জন্যও বটে কিছু কিছু লাটপত্তনি বিলি করতে পারেন। একটু থেমে ভাবলেন রায়। সম্পত্তিতে তার আকর্ষণ নেই। কিসের আকর্ষণ? ভবানী নেই, সন্তান নেই, কিসের জন্য কার জন্যে সম্পত্তি? সব ভেঙে চুরে বিলিয়ে দিয়ে যেতে পারলে তার তৃপ্তি। বিমলাকান্তের সন্তানের জন্যে, বংশের জন্যে। ভাবলে পাথরে মাথা ঠুকে আত্মহত্যা করতে ইচ্ছে হয় তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। সে দীর্ঘ নিঃশ্বাসে মুখ তুলে তাকালেন ঘোষাল, কিন্তু কিছু বলতে সাহস করলেন না। বীরেশ্বর নিজেই বললেন, সম্পত্তিতে আমার প্রয়োজন নেই, ইচ্ছে হয় না কিনতে। কি হবে সম্পত্তি বাড়িয়ে? তবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবু ভূমি, বিশেষ করে এখন জমিদারি সত্ত্বের ভূমি একরকম রাজত্ব। ও পরহস্তগত হলে সহজে পাওয়া যাবে না। আগের কাল নেই যে জবরদস্তি করে গায়ের জোরে দখল করা যায়। যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ মান সম্মানের জন্যেও করতে হবে। কিনতে বা পত্তনে নিতে হবে, নেওয়া উচিত। ঘোষাল বললে, তার বলতে, তাছাড়া মা লক্ষ্মী একরকম যেচে আসতে চাচ্ছেন। যাচা কোণে, কাঁচা কাপড় আর বাছাই ভূমি, এ পেয়ে ছাড়লে ঠকতে হয়। হ্যাঁ, দেখুন ওরা কোন কোন সম্পত্তি পত্তনি বিলি করবেন। যা দেবেন আমরাও নিতে প্রস্তুত, জানিয়ে দেবেন। বরং একদিন নিজে যাবেন,
আপনি ওদের সম্পত্তির বিবরণও সব জানেন, বোধহয় বৃদ্ধির আয়ও আছে, ঠকতে হবে না। তা আছে, যথেষ্ট আছে। খাজনা ওদের কমই বটে, টাকায় টাকা বাড়লেও বেশি হবে না। হ্যাঁ, এবার আমি মহলে মহলে ইস্তাহার পাঠিয়েছি, এবার শতকরা সিকি বৃদ্ধি দিতে হবে, কোনো আপত্তি শোনা হবে না। দক্ষিণের জমিদারেরা তামাম বছরে 2-3বার মাঙন আদায় করছে, হয় মেয়ের বিয়ে, নয় ছেলের পৈতে, নয় শ্রাদ্ধ। সুলতানপুরের বাবুরা তো বাড়ি করবার জন্যে মাঙন নিয়েছে, গতবার নিয়েছে, এবারও নেবে। আমাদের মাঙন এবার কালী পুজোর সময় মায়ের নামে। বিয়েতে 2বার মাঙন আদায় হয়েছিল, সে বিমলামার বিয়ের সময় একবার, তোমার বিয়ের সময় একবার। সে ধরো অনেক কাল আগের কথা। ওই জগন্নাথপুরে জমিদার খাজনা বাকির দায়ে জেলে গেল, সেরেস্তা থেকে গারদ মাঙন আদায় হলো। আমাদের সেসব নেই। মায়ের কি ইচ্ছা তিনিই জানেন। রায়বাড়িতে বংশবৃদ্ধি নেই, অন্নপ্রাশন, পৈতে, বিয়ে এসব তো নেই। তা বলে আমরা প্রাপ্য পাবো না কেন? এত বড় এস্টেট চলবে কি করে? কোম্পানির বন্দোবস্তে মৌজালাটের ডৌল আদারের 10 ভাগ কোম্পানির ঘরে দিয়ে 1 ভাগ জমিদার পায়। তা কতটুকু? আমি ভেবেছি এবার সিকি বৃদ্ধি করব। রায় বললেন, বাবার আমলে একবার বৃদ্ধি হয়েছে, অবশ্য তা অনেক দিন হলো। ঘোষাল বাধা দিয়ে বললে, সেটাকে বৃদ্ধি আমি বলবো কেন? সেটা তো লিমিটেশন অ্যাক্ট বাবদ খাজনা বাকি থাকলে সিকি ধরাটা আমাদের প্রাপ্য, সুদ। আগের কালে তামাদি ছিল না, কোম্পানি তামাদি আইন করে ওটা চালালে। বৃদ্ধি আলাদা ব্যাপার। আমরা বিনা কারণে বৃদ্ধি চাচ্ছি না। দেশের জিনিসপত্রের দাম বাড়ছে, ধানের দর বাড়ছে। তাছাড়া আমরা নদীর ধারে বাঁধ দিয়েছি, মাঠে পুকুর কাটিয়েছি, আমরা বৃদ্ধির হকদার। বেশ তো, করুন, কিন্তু তার আগে কালেক্টরকে সন্তুষ্ট রাখতে হবে। মেদিনীপুরে উকিলবাবুকে বলুন একটু খোঁজ খবর ভালো করে রাখতে। মানে চাঁদা টাদার কথা উঠলে চাঁদাটা যেন সকলের আগে আমাদের দেওয়া হয়। বড়দিনে ভেটটেটগুলো বেশ ভালো করে দেওয়া হয়, নইলে ও ব্যাটারা পিছনে লাগবে। এত বড় মানুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর, তার সঙ্গে প্রজার লাগলো ঝগড়া। কালেক্টর ব্যাটা লাগলে প্রজার হয়ে ঠাকুর মশায়ের পিছনে, জানেন তো? হ্যাঁ, তা জানি বই কি, তবে তোমার একটু যাওয়া দরকার। মধ্যে মধ্যে সেলাম টেলাম দেওয়া, কথাবার্তা বলা, এ হলে আর কোনো গোলমাল থাকে না। আচ্ছা, এবার গিয়ে মেদিনীপুর যাব। আপনাকে বলেই রাখি, একটা স্কুল করবার ওখানে আমার ইচ্ছে আছে। বিদ্যাসাগর মশাই একদিন বলছিলেন, আজ আবার দেব মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, সব জমিদারি কিছু কিছু এসব কাজ করছে, আমাদের কিছু না করাটা খুব ভালো দেখাচ্ছে না। ইতিমধ্যে আপনি মেদিনীপুরে হেডমাস্টার রাজমোহন বসুর সঙ্গে দেখা করবেন, বলবেন আমরা একটা এমই স্কুল দিতে চাই। উনি যদি কিভাবে কি করা উচিত পরামর্শ দেন তো উপকৃত হব, কৃতজ্ঞ থাকব। নায়েব গিরীন্দ্র ঘোষাল বললেন, তাহলে একটা মাঙনও ধরবো এবার। বেশি হবে না? না না, প্রজার কাছে না নিলে রাজা পাবে কোথা? সে আমি সব ঠিক করব, কোনো চিন্তা তুমি করো না। তাহলে কাল প্রত্যুষেই চলে যাব। আমি একবার কালীঘাট ঘুরে আসব। এত দূর এসেছি, মাকে প্রণাম করে আসি, এত বড় তীর্থ। নায়েব চলে গেলেন। চাকর এসে ঘরে ঢুকল, তার হাতে ট্রের উপর বোতল, গ্লাস। এসে সে টেবিলের ওপর রাখলে। হুজুর আজ সকাল থেকে এ দ্রব্য ছোননি, সেই বেরিয়ে গিয়েছিলেন, ফিরেছেন 12টার সময়। তারপর ফিরে এসে থেকে এক মোটা বই নিয়ে পড়ছেন, দেখছেন, এর জন্য হুকুম করেননি। তারপর এলো কীর্তিহাটের নায়েব ম্যানেজার, তাকে কাকা বলে হুজুর খাতির করেন। সে অপেক্ষা করে দাঁড়িয়েই আছে সেই থেকে। এবার সে নায়েব চলে যেতেই ঢুকল ঘরে। তার সঙ্গে আরও খবর আছে। বউবাজার থেকে সফিয়া বাইয়ের বাড়ি থেকে লোক এসেছে, বলছে জরুরি খবর। রায়ে বোতল গ্লাস দেখে
তৃষ্ণার্ত অনুভব করলেন নিজেকে। বোতলটা খুলে পানীয় ঢাললেন গ্লাসে। চাকর বললে, বউবাজার থেকে বাই সাহেবের বাড়ি থেকে লোক এসেছে। এ সময় সফিয়ার লোক? মনটা অপ্রসন্ন হয়ে উঠল তার। টাকা? অথবা অথবা আর কি হতে পারে? টাকা। অথচ মনটা তার এখন যেন অন্য রকম হয়ে আছে, যে রকমটা সাধারণত হয় না। রাজা বাহাদুরের বাড়ি থেকেই মন যেন জলের ঘূর্ণির মতো ঘুরছে। নিচে থেকে ঘুলিয়ে ভেসে উঠছে অতীতকালের কথা। সে কথা তিনি শুধু মদ খেয়ে ভুলে থাকেন। ভবানী। সামনের ছবিটার দিকে তাকালেন তিনি। অয়েল পেন্টিংটা যেন জীবন্ত। শখ করে বিয়ের বছর দেড়েক পর তিনি সাহেব চিত্রকরকে দিয়ে এ ছবি আঁকিয়েছেন। নিজে বসে থাকতেন ভবানীর পাশে। সাহেব ছবি আঁকত ভবানীকে দেখে। তার নিজের ছবিও আঁকিয়েছিলেন। সেটা আছে নিচের মজলিসের ঘরে। এ ছবিটা এখানেই আছে গোড়া থেকে। এ ঘরেই তিনি সে সময় ভবানীকে নিয়ে বসতেন। সমস্ত দরজা বন্ধ করে দিতেন। ভবানী গান গাইত, তিনি বাজাতেন। তারপর এইখানেই সফিয়াকে নিয়ে তিনি মজলিস করতেন। ছবিটা রেখেছেন, সরাননি। আক্রোশ বসে। মনে মনে বলেন, দেখো, তুমি দেখো। মনে মনে যেদিন অতীত মনে পড়ে যায় এবং ছবির দিকে তাকান, সেদিনও বলেন। আবার হঠাৎ যেদিন ছবির দিকে চোখ পড়ে, সেদিনও অতীত কথা মনে হয়, সেদিনও বলেন এবং সফিয়াকে টেনে নেন কাছে। কতদিন উন্মত্তের মতো সফিয়াকে দুই হাতের উপর ছোট্ট মেয়েটির মতো তুলে উপরের দিকে ছুঁড়ে দিয়ে লুফে নিয়ে খেলা করেন আর বলেন, দেখো দেখো। ছবির মুখ যেমনকার তেমনি থাকে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বীরেশ্বর। মদের ঘোরে পরিপূর্ণ অবয়বের ছবিখানা তার কাছে জীবিত ভবানী বলেই মনে হয়। সফিয়াও গুণবতী। সফিয়া ভবানীর থেকে অনেক সুন্দরী। সেকালের নেকি বাইজি বিখ্যাত বাইজি ছিল। সফিয়া হয়তো তেমনই বিখ্যাত হতে পারত, কিন্তু সেও বীরেশ্বর রায়ের প্রেমে পড়েছে। সে তাকে সত্যই ভালোবাসে। নিজেকে বলে, আমি হুজুরের বাঁদি। হুজুরের পায়ের আওয়াজ আমার কলিজায় পাখোয়াজের বোল বলে। সে কথা বিশ্বাস করেন রায়, কিন্তু তবু আজ এই সময়টিতে তার ভালো লাগলো না সফিয়ার লোকের সঙ্গে কথা বলতে। এ মাসের টাকা এখনো পায়নি সফিয়া, দেওয়া হয়নি। কালই ভেবেছিলেন দেবেন। টাকাটা কাল সকালেই হেরম্ব ঘোষ জমা করে দিয়ে গেছে, কিন্তু কাল ওই পাগলা তান্ত্রিক সব ভণ্ডুল করে দিয়ে চলে গেল। এমন ভয় পেলে সফিয়া যে থরথর করে কাঁপছিল সে। চোখের ভয়ার্ত দৃষ্টি মনে পড়ছে রায়ের। তাড়াতাড়ি পালকি ডেকে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। টাকাটা দেবার কথা তার মনেই হয়নি। হাজার হলেও তওয়াইফ কাসবি, নিজেকে বেচেই সে খায়, সঞ্চয় করে। দুনিয়াতে ওই তার সান্ত্বনা, ওতেই তার সুখ। টাকা ভুলতে সে পারে না। বীরেশ্বর বললেন, ডাকো তাকে। লোকটা এসে তাকে নিচু হয়ে কুর্নিশের ভঙ্গিতে সেলাম করে দাঁড়ালো। রায় বললেন, কি খবর রূপাইয়া? লোকটা আবার সেলাম ঠুকে বললে, জনাব আলীর মেহেরবানিতে বাইয়ের খানা পিনা আরাম সব কিছু চলে। বহুত জরুরাত হয়ে গেছে রূপাইয়ার, क्योंकि কাল রাত থেকে বাইয়ের খুব বুখার, একদম বেহোশ। বাইয়ের বুড়ি আম্মাজান হেকিম ডেকেছিল, দেখে গেছে সে। বলে গেল কি বুখারে ভুগবে মনে হচ্ছে। আম্মাজানের হাতে রূপাইয়া নাই। তা আম্মা বললে, তুই যা বসির, রাজা সাহেবের কাছে রূপাইয়া নিয়ে আয়, আর খবর ভি দিয়ে আয় কি সফিয়ার ভারী বুখার। যা করতে হয় করতে বল। সবিস্ময়ে রায় বললেন, একদম বেহোশ, এমন বুখার? জি হুজুর। কেমন হেকিম ডেকেছিলে? বড় কেউ না যেমন তেমন একটা কেউ? ভালো হেকিম সে বটে, কিন্তু বড় কেউ নয়। তবে কি তবে? বাই বুখারের ঘোরে বিড়বিড় করে বকছে। বলছে, হুজুর কাল সেই হিন্দু সাধুর কথা আমি শুনেছি।
মাফি কিয়া যায় হজরত, মাফি কিয়া যায় বলছে, মধ্যে মধ্যে চিল্লাচ্ছে, মর যাউঙ্গি मैं মর যাউঙ্গি। আম্মাজানকে কাল বাই বলেছিল এখানকার সব বাত। আম্মা ভাবছে হেকিম দেখে গিয়েছে, এখন সেই সাধুর দরবারে গিয়ে পড়বে। তার পাত্তা উত্তা তো কুছ মালুম নেই, মালুম জরুর হুজুর বাহাদুরের আছে। আম্মাজান সে আর্জিও জানিয়েছে রাজা সাহেবের কাছে, কি সেই হজরতকে বলে কয়ে যদি নিয়ে আসেন। বীরেশ্বর বললেন, ও সাধুর পাত্তা মেলে চৌরঙ্গীর ময়দানে। তা দেখব আমি, বুঝেছ? আর রুপাইয়া নিয়ে যাও, এখন 100 নিয়ে যাও। আমি একবার না হয় যাব বাই সাহেবার বাড়ি, সমঝা? সেলাম করে বাসির বলল, হ্যাঁ হুজুর, বিলকুল সব সমঝা গিয়া। বাসির চলে গেলে বীরেশ্বর রায় নিজেকে প্রশ্ন করেছিলেন, সোফিয়াকে অভিসম্পাদ দিয়ে গেল পাগল? না না, কিছু দেখে যেন ভয়ে পালিয়ে গেল। সুরেশ্বর বলল, পড়তে পড়তে আমার ক্লান্তি আসছিল সুলতা, হয়তো তোমারও ক্লান্তি আসছে শুনতে শুনতে। আমি বুঝতে পারছিলাম না বীরেশ্বর রায় যিনি স্মরণীয় ঘটনাই শুধু লেখেন, তিনি ওই সোফিয়ার অসুখের খবরের মতো খবরও লিখেছেন কেন? ওই পাগল নিয়েই বা এতখানি লিখেছেন কেন? নাস্তিক বীরেশ্বর রায়, অবশ্য নাস্তিক হওয়া সেকালে সোজা কথা ছিল না, কারণ কালটার উদয়াস্ত আস্তিকতার মধ্যে। সেকালের বাতাসে শুধু অক্সিজেনই ছিল না, তার সঙ্গে আস্তিক্যবাদও ছিল। তবু বীরেশ্বর রায় নাস্তিক হতে চেষ্টা করেছিলেন। পৃথিবীর ঘাত প্রতিঘাতে তিনি জীবনে সব কিছুর উপর বিশ্বাস হারিয়েছিলেন। তার স্মরণীয় ঘটনার বিবরণের মধ্যে প্রশ্ন থাকত না। একটা সিদ্ধান্ত করে তাতে তিনি পূর্ণচ্ছেদ টেনে দিয়েছেন। আজ তার স্মরণীয় বৃত্তান্তের মধ্যে এত প্রশ্নচিহ্ন কেন? এবার তার যেন একটা উত্তর পেলাম। স্মরণীয় বৃত্তান্তে একটা ছত্র পেলাম এবার। আজকের দিনটি আমার এ পর্যন্ত জীবনের মধ্যে বোধহয় সর্বোত্তম বিস্ময়ের দিন, গ্রেটেস্ট সারপ্রাইজ। শব্দ ব্যবহার করে তৃপ্ত হননি, লিখেছেন, ইট ইজ সামথিং মোর দ্যান সারপ্রাইজ, যার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। আমি ভেবে পাইনি রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মতো বিস্ময়কর মানুষ কেমন করে হয়। বিপুল সম্পদ, কলকাতার সমাজে এত সম্মান, এত পাণ্ডিত্য, সে মানুষ এমন বিনয়ী, মিষ্টভাষী, মধুর প্রকৃতির কেমন করে হয়? বিমলাকান্ত, সে কেমন করে আমার সম্পর্কে এত প্রশংসা করে যায়? বিমলাকান্ত সম্পর্কে বুঝতে পারি হয়তো সে অতি কুলীন, অতি জটিল, কিন্তু সত্যই কি তাই? এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এটা একটা প্রশ্নই, আমি যে উত্তরটা বের করেছি সেটা ঠিক নয়। এই প্রশ্নের একটা ছোঁয়াচ যেন সংক্রামক ব্যাধির মতো আমাকে আক্রমণ করেছে। প্রশ্ন জাগছে, এতদিন যা ভেবে এসেছি তাও কি তবে সত্য নয়? মিথ্যাও তো বলতে পারবো না, আমার চোখের ভ্রান্তি হতে পারে। ভ্রান্তি কি সকলের চোখেই হয়েছে? মনে পড়ছে কাঁসাইয়ের ওপারে মহিষাদলের রাজা বাহাদুরের এলাকায় সতীঘাট। আমার জন্মের কিছুকাল পরে সতীদাহ প্রথা উঠিয়ে দেবার পরও গর্গ বংশের এক রানী সতী হয়েছিলেন, সে বিবরণ শুনেছি। কীর্তিহাটে ভবানীর চিতায় যদি তেমনি সতীঘাট হতো, কাঁসাইয়ের ঘাটের কাছের দহটায় যদি ভবানীর দেহটা ভেসে উঠত, তবে আমি একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে নাম দিতাম দেবীঘাট। কিন্তু কোথায় গেল দেহটা? বিচিত্র ব্যাপার, জয়নগরে লোক পাঠিয়ে তার বাপকেও পাইনি। তার বাপ চলে গেছেন কলকাতায়, আজও পর্যন্ত ফেরেননি। তারপর খবর পেয়েছি চলে গেছেন কাশী। দেশে কয়েকদিনের জন্য ফিরে বিষয়ের ব্যবস্থা করে কাশী চলে গেছেন। আজ রাজা বাহাদুর বললেন বিমলাকান্তের এক ভগ্নীর কথা। কে সে ভগ্নী? তার কোনো ভগ্নী ছিল বলে তো শুনিনি। কে সে? এত প্রশ্নের উত্তর একটি উত্তরে মেটে। ভবানীর মৃতদেহটা কোথায়? জানতে পারলে নতুন জীবনে বাঁচতে পারি আমি। আমার সমস্ত সম্পদ দিয়ে অনেক কাজ করি, সর্বাগ্রে একটা স্কুল করি, দিঘি কাটাই, পুরাণের অনুবাদ প্রকাশ করে বিলি করি। সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত এই ভাবনা ভাবলাম।
দিনে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, না ভবানীকে নয়, সোফিয়াকেও নয়, স্বপ্ন দেখেছি একটি অবগুণ্ঠিতা নারীকে। তার মুখ কিছুতেই খুলতে পারলাম না। সন্ধ্যায় ছাদের উপর পায়চারি করছিলাম আর ওই স্বপ্নের কথাই ভাবছিলাম। কে? এর আগে পর্যন্ত স্বপ্ন দেখে কখনো এত চঞ্চল হয়নি। হঠাৎ মনে পড়ল সোফিয়ার কথা। গাড়ি জুততে বললাম, কথা দিয়েছি যেতে হবে। আজ যেন সোফিয়ার আকর্ষণটাও কত দুর্বল হয়ে গেছে। মনকে প্রশ্ন করলাম, সোফিয়া পুরনো হয়েছে? না, কোনো নতুন নারীর মুখও তো মনে পড়ছে না। মনে হচ্ছে এই ধরনের দিনযাপন ধারার উপরেই একটা বিতৃষ্ণা অনুভব করছি। নারীর মুখ মনে পড়ছে না, মনে পড়ছে রাজা রাধাকান্ত দেব বাহাদুরকে। কি প্রতিষ্ঠাময় জীবন, কত সম্মান, কত আনন্দ রাজা বাহাদুরের, কত সম্ভ্রম ওই মানুষটির। এই রকম জীবনের আকর্ষণেই যেন সোফিয়ার উপর আকর্ষণ চলে গেছে। ওহ, এমন জীবনই তো আমি চেয়েছিলাম একদিন। ঘর সংসার, সন্তান সন্ততি, বিশাল জমিদারি, দেশময় ছড়িয়ে পড়া নাম, দান ধ্যান, উৎসব, কীর্তি, এইসব নিয়ে কতই না কল্পনা করেছিলাম। আজ তার বদলে আমি কোথায় চলে এসেছি? ওহ, অনেক দূর, অনেক দূর। তার কারণ ওই একটি নারী। বীরেশ্বর রায় সোফিয়াকে দেখে শঙ্কিত হয়েছিলেন। সোফিয়ার গায়ের উত্তাপ বেশি না হলেও সম্পূর্ণরূপে বিকারগ্রস্ত। চোখ দুটো ঘোর লাল আর বিড়বিড় করে প্রলাপ বকে যাচ্ছে। বসির যা বলেছিল ঠিক তাই। মৃদু কণ্ঠস্বর, আধখানা আধখানা কথা কান পেতে শুনলেন বীরেশ্বর। তার মধ্যে বারবার শুনলেন, মাফি মাংতি হুঁ জেরাত, মাফি মাংতি। মধ্যে মধ্যে ভয়ার্তের মতো চিৎকার করছে। সোফিয়ার আম্মা বললে, হেকিম আজ দুবার এসেছিল। সে বলছে মগজ মে খুন চড় গিয়া হোগা। মাথায় রক্ত চড়েছে। কথাটা মনে লাগলো বীরেশ্বরের। সোফিয়ার আম্মা বললে, যোগ ধরাতে বলছে, মাথায় যোগ ধরালে রক্তটা টেনে বের করে দেবে। কিন্তু এ বিশ্বাস হচ্ছে না আমার বাবু সাহেব। আমি তাকে কালকের সেই সাধুর কথা বলেছি, তা শুনে সে ভড়কে গেছে। বলে গেছে, মালুম হতা কি তুমি যা বলছো তাই ঠিক। বিড়বিড় করে বলছেও তাই। তুমি দেখো, সন্ধান করো। সে হিন্দু ফকিরকে খুঁজে তাকে গিয়ে পেহলে ধরো। যদি তাতেও কিছু না হয় তখন যোগ ধরাবো। আগে তাই দেখো, নয়তো বড় মসজিদে গিয়ে কোনো মুসলমান ফকিরকে ধরো। সে যদি এর কোনো কাটান দিতে পারে। বাবু সাহেব, সোফিয়া তোমারই বাদী হয়ে আছে। মেহেরবানি করে সেই হিন্দু সাধুর পাত্তা লাগাও, তাকে তুমি ধরো। নইলে সোফিয়া হয়তো বাঁচবে না। আমি একজন ওঝা ডেকেছিলাম বাবুজি। সে বলে গেছে ও হিন্দু ফকিরের দুটো জিন আছে, একটা মর্দানা, একটা ঔরত। সেই ঔরতটাকে সোফিয়ার কান্ধা পার চড়িয়ে দিয়েছে। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে কথা শেষ করলে সে। ওঝা বললে, ঔরত জিন বহুত জর্দারনি। সে ওই হিন্দু ফকিরের হুকুম ছাড়া নড়বে না। বীরেশ্বর রায়ের মনে পড়ল কালীপ্রসন্ন সিংহকে। এই মানুষটিকে তার ভারী ভালো লাগে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তার থেকে বয়সও ছোট, এখনও বয়স অল্প, 20 পার হয়নি। এরই মধ্যে সত্যকারের বিচক্ষণ বিদ্বান হয়ে উঠেছেন। রসিক, কৌতুকপরায়ণ, কুসংস্কার থেকে মুক্ত, ইংরেজি জানা হালের মানুষ। তিনি সেদিন গল্প করেছিলেন এক খুব আধুনিক কালের পরিবার যারা ব্রাহ্ম হয়েছেন, তাদের বাড়িতে একটি মহিলা অসুস্থ হয়েছিলেন। ডাক্তার বৈদ্যরা কি অসুখ বুঝতে পারেনি। শেষে ওঝা এনেছিলেন তারা। ঝাড়ফুঁক করে সে ভালো করে দিয়েছে মহিলাটিকে। গল্পটি বলে সিংহ বলেছিলেন, দেখুন রায়মশাই, কোনটা সত্যি কোনটা মিথ্যে এ বুঝে ওঠা খুব কঠিন। শেক্সপিয়ার বলে গেছেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। কথাটা কি এত বড় কবি মিথ্যেই লিখে গেছেন? সোফিয়ার দিকে তাকিয়ে থেকেই ভাবছিলেন। সোফিয়ার মুখে একটা মর্মান্তিক যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। নিষ্ঠুর যন্ত্রণা হচ্ছে তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায় ঠিক করলেন, পাগলকে খুঁজে তিনি যেমন করে হোক বের করবেন এবং নিয়ে আসবেন।
পাগলের নিজের যন্ত্রণার কথাও মনে পড়ল। নিজের হাতে গলা টিপে ধরে বলে, ছাড় ছাড় ছাড়, আহ আহ আহ। কখনো কখনো নিজের হাত কামড়ে ধরে রক্ত বের করে ফেলে তবে শান্ত হয়। সোফিয়ার আম্মা বললে, বাবু সাহেব? বীরেশ্বর বললেন, আমি তাকে যেখান থেকে পারি নিয়ে আসছি বাই সাহেবা, তুমি ভেবো না, আমি এখান থেকেই তার খোঁজে বের হব। রাত্রি দুপুর পর্যন্ত রায় ঘুরেছিলেন চৌরঙ্গীর ময়দানে। সন্ধেবেলা তিনি একলা নন, আরও অনেক লোক রানী রাসমণির গঙ্গার ঘাটে যাবার রাস্তাটার উপর দাঁড়িয়েছিল। তারাও খুঁজছিল সাধুকে। একজন বলেছিল, তাহলে সাধু বাবা আজ কালীঘাট তরফে গিয়ে পড়েছে। শুনে বীরেশ্বর গাড়িতে এসে উঠে বলেছিলেন, চলো কালীঘাটে। কালীঘাট গিয়েও কোনো সন্ধান মেলেনি। তারাও সাধুকে জানে। সাধু এদিকে এসে কখনো দাঁড়ায় না, ছুটতে ছুটতে আসে, এসে থমকে দাঁড়ায়, তারপর হঠাৎ ফিরে ঊর্ধ্বশ্বাসে উত্তর মুখে ছুটে পালায়। মধ্যে মধ্যে নিজের গলা টিপে ধরে, বলে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আহ আহ। কিন্তু সে তো আজ 2-3 দিন আসেনি। রায় আবার ফিরেছিলেন। গঙ্গার ধারের নতুন রাস্তা ধরে গোটা ময়দানটাকে বেড়ে ঘুরে বেরিয়েছিলেন। মধ্যে মধ্যে গাড়ি থেকে নেমে কান পেতে শুনেছিলেন কোনো কথায় সাড়া উঠছে কিনা। আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি যথেষ্ট হয়েছিল। চৌরঙ্গীর পাশের ময়দানটা তখনও পর্যন্ত কাদা কাদা হয়ে আছে। মধ্যে মধ্যে ঘাসের তলায় খালে জল জমে আছে। বার কয়েক এই রকম জলের তলায় পড়লেন রায়। পোশাক পরিচ্ছেদের তলার দিকটা কাদায় ভরে গেল। জুতো জোড়াটা কাদা জলে ভিজে ভারী হয়ে উঠল। তবুও তিনি খুঁজলেন, ওসব দিকে তার খেয়ালই ছিল না। রাস্তাঘাট সব নির্জন হয়ে গেছে, একেবারে জনশূন্য বললেই চলে। যানবাহন, পালকি ডুলি, গাড়ি ঘোড়া একখানাও চলছে না। চৌরঙ্গীর ধারের বাগানওয়ালা সাহেব সুবার বাড়ির ফটকে আলো জ্বলছে কোম্পানির নিয়মানুসারে। এদিকে এখন রাস্তার ধারে আলোও হয়েছে, তাও তেল ফুরিয়ে কতকগুলো নিভে গেছে, কতকগুলো মিটমিট করছে, আর কিছুক্ষণ পরেই নিভবে। গোটা ময়দানে শুধু ঝিঁঝির ডাক বেজে চলেছে। মধ্যে মধ্যে পেঁচা ডাকছে, বাদুড় উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, ঘাসের মধ্যে সাপের মুখে ধরা ব্যাঙ কাতরাচ্ছে। দুবার শেয়ালেরা সমবেত চিৎকার করে ক্ষান্ত হয়েছে। আর মশা ভন ভন করছে কানের পাশে। সম্ভবত 1টা বেজে গেছে। রায় কোচম্যানকে বললেন, আব্দুল। আব্দুল চুপচাপ কোচ বক্সে বসেছিল। মধ্যে মধ্যে হাত নেড়ে চাপড় মেরে মশা তাড়াচ্ছিল। সহিস 4 জন রাস্তার ধারে বসেছিল একটা মশাল নিভিয়ে। তারাও মশা তাড়াচ্ছিল আর ভাবছিল কতক্ষণে রায় হুজুর ক্লান্ত হয়ে বলবেন, চলো ঘুমাও গাড়ি। হয়তোবা মনে মনে কটু কাটব্যও করছিল। এরই মধ্যে বীরেশ্বর ডাকলেন, আব্দুল, আব চলো ঘর। শোনা মাত্র সহিসরা নিভন্ত মশালগুলো জ্বলন্ত মশাল থেকে জ্বালিয়ে নিয়ে সামনে দাঁড়িয়েছিল। বীরেশ্বর রায় কেমন একটা শূন্য মন নিয়েই বাড়ি ফিরছিলেন। মধ্যে মধ্যে চকিতের মতো বিস্মিত প্রশ্ন মনে জাগছিল, পাগল গেল কোথায়? গাড়ি চৌরঙ্গি ধরে এসে রানী রাসমণির বাড়ির রাস্তায় ডান দিকে মোড় ফিরে পূব দিকে খানিকটা এসে দক্ষিণ মুখে মোড় নিল। মানুষ সব ঘুমিয়ে গেছে। কয়েকটা পথের কুকুর শুধু তারস্বরে চিৎকার করছে, মনে হচ্ছে যেন কিছু দেখেছে। রায় জিজ্ঞাসা করলেন, আব্দুল, কুত্তারা এমন চিল্লাচ্ছে কেন? কুকুরের ঝগড়ার সুর এ নয়, সমবেতভাবে কিছুকে আক্রমণের সুর। কিছু দেখেছে ওরা বলেই রায় গাড়ির দরজা থেকে মুখ বাড়ালেন। দেখলেন একটা অর্ধ উলঙ্গ লোক ভ্রুক্ষেপহীনভাবে গাড়ির সামনে খানিকটা আগে চলেছে। তার পিছনে কুকুরগুলো চিৎকার করে তাকে অনুসরণ করছে। রায়ের চিনতে ভুল হলো না, এই তো সেই পাগল, এই তো। পাগল তার বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছে, চিৎকার করে উঠল, রায়বাবু, রায়বাবু।
বাড়ির ফটকের দারোয়ান ভিতর থেকে কি বলছে, কিন্তু পাগল চিৎকার করেই চলেছে, রায়বাবু, রায়বাবু! সেই মুহূর্তেই গাড়িখানা গিয়ে ফটকের সামনে দাঁড়ালো। মশালধারী সহিস হাঁকলে, দারোয়ানজি! দারোয়ান গাড়ির শব্দ পেয়ে দরজা খুলছিল, কিন্তু তার আগেই রায় গাড়ি থেকে নেমে পড়লেন এবং পাগল সাধুর সামনে এসে দাঁড়িয়ে বললেন, কোথায় ছিলে তুমি? কোথা থেকে এলে? কে? রায়বাবু? তুমি রায়বাবু? হ্যাঁ, কিন্তু কোথায় ছিলে তুমি? আমি তোমাকে সারা ময়দান খুঁজে এলাম, কালীঘাট পর্যন্ত। পাগল অস্থিরভাবে বললে, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর, সেখানেও ঢুকতে পারলাম না। সেই 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 পথ আগলালে, সেই। কে? কে পথ আগলালে? কি বলো তুমি? যে পথ আগলায়, কালীঘাট আগলায়, কামাখ্যায় আগলেছিল, সেই সেই, যার ছবি তোমার ঘরে আছে, তোমার ঘরে। রায় চমকে উঠলেন, বললেন, কোন ছবি? কি বলছো তুমি? ওই যে ছবি দেখে কাল পালিয়ে গেলাম, সেই ছবিটা। সেই ছবিটা একবার দেখাবে, একবার দেখাবে? রায় স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। পাগল বললে, একবার, একবার দেখাও, একবার। ও ছবি যার, তুমি তাকে চেনো? চিনি না। সর্বনাশী, ছলনাময়ী, মোহিনী রূপে ভয়ানক মেয়ে। ওহ ওহ বলেই সে আপনার গলা টিপে ধরলে, নিষ্ঠুরভাবে পীড়ন করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ওরে বলতে দে, দিবি নে? বিচিত্র পাগলামি পাগলের। নিজেই টিপছিল নিজের গলা, এবার গলা টিপে ধরা হাতের একটা হাত নিজেই কামড়ে ধরলে। রায় টেনে তার হাত দুখানাকে ছাড়িয়ে দিলেন। ওদিকে ফটক তখন খুলে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করে ঢুকতে পারছে না। রায় পাগলের হাত ধরে টেনে হাতার ভিতরে ঢুকলেন, বললেন, এসো। পাগল বললে, কোথায়? ছবি দেখবে বলেছিলে, এসো, ছবি দেখবে, এসো। ছবি দেখাবে, দেখাবে? এসো। কৌতূহলের আর অন্ত ছিল না বীরেশ্বর রায়ের। ঘরের ছবির সামনে পাগলকে দাঁড় করিয়ে দিলেন রায়। চাকরকে বললেন, একটা মশাল জেলে আন, ধর সামনে। সহিসদের মশাল নিয়ে আয় বরং, জলদি যাবি। চাকরটা ছুটে গিয়ে মশালটা নিয়ে এলো। রায় মশালটা তার হাত থেকে নিয়ে নিজে তুলে ধরলেন ছবির সামনে। চাকরটাকে বললেন, তুই যা ঘর থেকে। এক দৃষ্টে পাগল ছবিটা দেখতে লাগলো। অষ্টম অধ্যায় শেষ হলো। ফিরে আসছি খুব শীঘ্রই, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।